বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানিয়েছেন। পরে রোহিঙ্গা সমস্যা নিয়ে উচ্চতর গোলটেবিল বৈঠকে ডক্টর ইউনূস বলেন, শরণার্থী হিসেবে দীর্ঘদিন অবস্থান করায় নানা অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। মানবিক সহায়তা কমানোয় এই পরিস্থিতি আরও জটিল হবারও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। And when I say young people, I'm not talking about male young people. Women, young girls led this movement all around the country. ডক্টর ইউনূস বলেন, নেপাল, ভুটান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের 7 রাজ্যের সমুদ্র প্রবেশের সুযোগ নেই। তবে তাদের সমুদ্র প্রবেশাধিকার দেয়া হলে এটি একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে। Regional economy, integration, it can become a fantastic region. And it has to be done that way because they have no other option. Nepal doesn't have access to water, ocean. Bhutan doesn't have access to ocean. 7 sisters or 7 states of India, they don't have access to water. It's the only thing we can do together. We provide the access to water and build the whole country. And this can become a very flourishing বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। বলেন, ক্ষমতাচ্যুত সরকার বিগত 16 বছরের শাসনামলে দেশের অর্থনীতি, বিচার বিভাগ এবং অন্যান্য খাতগুলো ধ্বংস করে দিয়েছিল, যা অন্তর্বর্তী সরকার সংস্কার করছে। You don't have to bring people from Bangladesh to work for your factory in some other country. You build the factory where people are. And you provide all the support to make that happen. এরপর কাতারে রোহিঙ্গা সমস্যা নিয়ে উচ্চতর গোলটেবিল বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। তিনি বলেন, শরণার্থী হিসেবে দীর্ঘদিন অবস্থান করায় নানা অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। দ্রুত প্রত্যাবাসন না হলে এই সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দিলেন। প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না বলেও মন্তব্য করেন আদালত। ডক্টর ইউনূসের আইনজীবী বলেছেন, হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল, কাজেই যখন তিনি ক্ষমতায় আসেন তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। তখন দেখে এটা সেটেল হয়েছিল জন্য কোনো ক্রমে এটা ক্রিমিনাল মামলা চলবে না। ভুল হতে পারে, আগের কমিশন যখন এটা মামলাটা করেছিল তখন হয়তো সঠিক পরামর্শটা ছিল না, পরবর্তীতে সঠিকভাবে এসছে। এবং এটা টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট। এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটাই এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। সাংগ্রাই উৎসবে আরাকান আর্মির উপস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সীমান্ত সুরক্ষিত রয়েছে। আরাকান আর্মি অনেক দিন ধরে এই অঞ্চলে রয়েছে। মিয়ানমার সীমান্ত তাদের দখলে। বাংলাদেশে তারা অনেকে বিয়ে করেছে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগের তুলনায় পাহাড় অনেক শান্ত আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ছোটখাটো অপহরণ সমতলেও হচ্ছে, পাহাড়েও হচ্ছে। এছাড়া সমতল ও পাহাড়ি অঞ্চল হওয়ায় দেশের অন্যান্য এলাকার চেয়ে চট্টগ্রামের সন্ত্রাসীরা সহজে গা ঢাকা দেয়। তবে কেউ প্রকাশ্যে থাকলে তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ডিভিশনের মধ্যে পড়ছে সব পাহাড়,
সমতল ভূমি এবং সবুজ বনাঞ্চল এখানে একটু ডিফারেন্ট। আমরা এই ব্যাপারে আলাপ করছি যে জাওজানের যে ভাই যেটা বললেন এটি সত্যি কথা বলছেন, যেটা কীভাবে করে নিয়ে আসে। দেখেন তো অনেক সময় সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায়। প্রকাশ্য যদি এলাকায় থাকে, এই ক্ষেত্রে আমি এই হাবিবরে আমি শোনো আপনারা নাম দিয়ে দেন, আমি হাবিবর ইনস্ট্রাকশন আপনাদের সামনে দিয়ে গেলাম যেন আইনানুগ ব্যবস্থা নেই। বিগত 15 বছরে তিস্তা নিয়ে রাজনীতি হলেও কোনো সমাধান হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেছেন, অবকাঠামো নয়, মানুষের জীবনমানের উন্নয়নে প্রকৃত উন্নয়ন। মাহবুব সৈকতের রিপোর্ট। উত্তরের তিনপুর, সৈয়দপুর এবং নীলফামারীর তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারে ঘোষিত 31 দফা কর্মসূচির উপর কর্মশালার আয়োজন করে বিএনপি। সংগ্রাম করে এই মাধ্যমে যুক্ত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তিস্তা নিয়ে বিএনপির পরিকল্পনার কি সে বিষয়ে তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে যে কোনো মূল্যেই যেভাবে করলে মানুষের জন্য ভালো হবে আমরা সেভাবেই তিস্তা প্রকল্প গ্রহণ করব, এটাতে কোনো সন্দেহ নেই। বিগত 1.5 দশকে তিস্তা নিয়ে রাজনীতি হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা। আমরা দেখেছি বিগত 10 বছর 15 বছর ধরে বিভিন্নভাবে তিস্তাটা নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু এই রাজনীতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করেনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সেই রাজনীতিটাই করতে চাই, যেই রাজনীতিটা মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামীতে জনগণের কল্যাণে কাজ করার কথাও বলেন তারেক রহমান। আপনারা যদি সকলে সচেতন থাকেন, সকলে ঐক্যবদ্ধ থাকেন, সকলে একসাথে থাকেন, কাজ করেন, আমরা এই কাজগুলো করতে সক্ষম হব ইনশাআল্লাহ। মাহবুব সৈকত, মাই টিভি। যেসব সংস্কার দেশের জন্য বিপদ ডেকে আনবে সেগুলো চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব বিষয়ে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে কমিশন সেগুলো দেশবাসীকে জানানো উচিত। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণ করতে এনডিএম ও গণফোরামের সাথে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। আমরা সবাই, প্রত্যেকটি দল তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব সংস্কার ঐক্যমত কমিটির কাছে সাবমিট করেছে, তাদের কাছে সব কিছু সাবমিট করেছে, তাদের হাতে এগুলো আছে। তাদের দায়িত্ব যে এই সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে সেটা জাতিকে জানানো। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের স্বার্থে নির্বাচন ও সংস্কার কোনোটিতেই আপত্তি নেই বিএনপির। নির্বাচন না সংস্কার, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ ডেকে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা, কর্মী, প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের প্রতি অন্তর্বর্তী সরকারের অবস্থান কি তা স্পষ্ট করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিয়ে কি করবেন। অনেক কথাই বলেন, ওনাদের উপদেষ্টারাও অনেক কথা বলেন যে তারা রাজনীতি করবে কি করবে না সেটা আইন আদালতের ব্যাপার। আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কোন আইনের বলে? ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে একমত পোষণ করেছে চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ভিপি নূরের দল,
গণ অধিকার পরিষদ। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন চান তারা। এছাড়াও পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়েও মত দিয়েছেন উভয় দলের নেতারা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি নিয়ে বিকেলে বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ। বৈঠক শেষে আলোচনায় বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দুই দলের নেতারা। প্রয়োজনীয় সংস্কার হওয়ার পরই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বেই সংস্কার সম্পন্নর পরই দ্রুত সময় জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা, জাতীয় নির্বাচন হওয়ার ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হওয়ার ব্যাপারে এইটা আমরা ঐক্যমতে পৌঁছেছি। জুলাই গণহত্যাকারীদের দ্রুত বিচার এবং ফ্যাসিবাদ আধিপত্য বিরোধী শক্তির বিরুদ্ধেও একসঙ্গে কাজ করবে দুই দল। বাংলাদেশ কার্যত প্রতিবেশী দেশের একটি করদ রাজ্যে পরিণত হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই দেশের কিছু মৌলিক সংস্কার ব্যতীত যদি আমরা একই পথে চলি তাহলে আবার এই দেশে নানা ধরনের সংকট তৈরি হবে, স্বৈরাচার তৈরি হবে, ফ্যাসিস্ট তৈরি হবে। সে কারণে আমরা মনে করি যে এই জুলাই গণ অভ্যুত্থানের যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, নির্মমতা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। গত ৮ মাসে স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় মানুষ কিন্তু ব্যাপক ধরনের সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছে এবং কিছু লোক জোর জবরদস্তি করে এই সমস্ত জায়গাটা আধিপত্য বিস্তার করে। নেতারা বলেন যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি আগামীতেও তা অব্যাহত থাকবে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজী। 25 তারিখের যে আদেশের মাধ্যমে পুলিশকে কোনো ফৌজদারি মামলার আসামি, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত মামলার আসামি কার্যকারিতা স্থগিত করেছে। এই আদেশের ফলে পুলিশ অত্যন্ত স্বাধীনভাবে তারা এখন তাদের দায়িত্ব পালন করতে পারবে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 7টি আবাসিক হল। দুপুরে বিশ্ববিদ্যালয়টির 102তম জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সিন্ডিকেট সভায় আগামী 4 মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার পূর্বে সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এদিকে সকাল 10টার দিকে ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তবে উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না করা পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে দুপুরে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানিয়েছেন 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। শিক্ষার্থীদের স্বার্থটাকে কেন্দ্রে রেখেই আমরা একটা সুষ্ঠু সমাধান দিতে, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে না গেলে প্রতিষ্ঠানের ডিগনিটিটা রক্ষা করা যায় না। যার ফলে আর কুয়েট আমরা সবাই জানি যে ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলোর মধ্যে যেগুলো শীর্ষস্থানীয় তার মধ্যে কুয়েট অবধারিত হবে একটা নাম। যার ফলে তার ডিগনিটি, প্রতিষ্ঠানের ভাবমূর্তি, সেটাকেও আমাদের বিবেচনা রাখা খুব জরুরি। সব কিছু বিবেচনা নিয়ে আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা একটা সমাধান দিচ্ছি একটা প্রক্রিয়ার মধ্যে। রানা প্লাজা ধসের 12 বছর পূর্ণ হলেও বিশ্বের ইতিহাসে 3য় বৃহত্তম এই শিল্প দুর্ঘটনায় আহতরা আজও দাবি জানিয়ে যাচ্ছে তাদের পুনর্বাসনের। বছর ঘুরে এই দিনটি আসলে নিহতদের স্বজন ও আহতরা রানা প্লাজার সামনে এসে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্মরণ করে নিহতদের। সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্মরণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। 2013 সালের 24 এপ্রিল সকালে সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এই দুর্ঘটনায় 1175 জন শ্রমিক নিহত এবং 2000-এর বেশি মানুষ আহত হন। এছাড়াও নিখোঁজ রয়েছেন
999 জন শ্রমিক, পঙ্গুত্ব বরণ করে 1169 জন শ্রমিক। চিকিৎসা চাই, উন্নত চিকিৎসা চাই। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, আমাদের এই ক্ষতিপূরণের যে বিষয়টা এটা পুনর্বিবেচনা করে আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। আমাদের দাবি আমাদেরকে চলার মতো, আমাদের বাঁচার মতো কিছু করে দিতে হবে। এখন আমরা দিছি অসুস্থ শরীর নিয়ে, আমি মেডিকেলে ছিলাম, আমার স্বামী মারা গেছে। মেডিকেল থেকে বের হয়ে দেখি আমার স্বামীর পাওয়া যায় না। পরে আর মেডিকেলেও চিকিৎসা পাতে না করে স্বামী খুঁজে বেড়াইছি। আমাদের দীর্ঘদিন পর দাবি জানাতেছি, আমাদের এক জীবনের আয়সম পরিমাণ ক্ষতিপূরণ, ন্যায় বিচার, উন্নত চিকিৎসা এবং স্থায়ী পুনর্বাসন, এবং এই রানা প্লাজার যে জায়গাগুলো আছে এবং ভবন মালিক, গার্মেন্টস মালিকের সমগ্রের বিচার। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও 2 আসামির আপিল শুনানি শুরু হয়েছে। আজ অগ্রাধিকার ভিত্তিতে বিচারপতি মোহাম্মদ মোসাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে সোমবার সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে এই সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। এরই মধ্যে মামলার যাবতীয় নথি বিচারপতি মোহাম্মদ মোসাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়। মাগুরা শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হয়েছে। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলার চার্জ গঠনের শুনানি শেষে আগামী 27 এপ্রিল এই বিষয়ে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। এই মামলায় 4 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তারা হলেন শিশুটির দুলাভাই সজীব শেখ, সজীবের বড় ভাই রাতুল শেখ, সজীব শেখের বাবা হিটু শেখ এবং সজীবের মা জাহেদা খাতুন। তারা সকলেই মাগুরা কারাগারে রয়েছে। নিহত আসিয়ার মা আয়েশা বেগম বাদী হয়ে 4 জন আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে প্রধান আসামি হিটু শেখ ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নে একটি কমিটি করে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাফাত হোসেন। সচিবালয়ে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। প্রতিবেদনে শ্রম বৈষম্য দূর করার পাশাপাশি ন্যূনতম আইনের সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে বলে জানান শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আর জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয়ে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাফাত হোসেনের কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। পরে ব্রিফিংয়ে তিনি জানান, শ্রম বৈষম্য দূর করার পাশাপাশি ন্যূনতম আইনের সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। আমরা একটা দিয়েছি যে সকল শ্রমিককে যেন আইনের সুরক্ষার মধ্যে আনা হয়, ন্যূনতম আইনের সুরক্ষা। আমরা বলতেছি না যে রাতারাতি সবকিছু খোলমঞ্চে পরিবর্তন হবে, কিন্তু তার মজুরির একটা গ্যারান্টি থাকবে, তার সামাজিক নিরাপত্তার গ্যারান্টি থাকবে, তার একটা শ্রমিক হিসেবে স্বীকৃতি থাকবে, তিনি কোনো কারণে বিপদগ্রস্ত হলে তার অভিযোগ প্রতিকারের একটা ব্যবস্থা থাকবে, তিনি সংগঠিত হতে পারবেন। ইতিমধ্যেই কিছু কিছু সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বাকিগুলো দ্রুতই বাস্তবায়নের জন্য কাজ করবে সরকার। আমরা একটা ইন্টারনাল কমিটি বানাবো শ্রম মন্ত্রণালয়ে, উনি অ্যানাউন্স করবেন, অত এডিশনাল সেক্রেটারিকে দিয়ে হেড করে এটা স্টাডি করা হবে। স্টাডি করে দেখা হবে যে কি কি বিষয়গুলো বা আপনারা যেগুলো রেকমেন্ড করেছেন সেই রেকমেন্ডেশনগুলোর সাথে আমরা অলরেডি কাজ করেছি, সেখানে কতখানি সামঞ্জস্য আছে বা গ্যাপ আছে, সেই গ্যাপগুলো নিয়ে আমরা কাজ করবো যেখানে যেখানে আছে। পরে শ্রম অসন্তোষ নিরসন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে প্রতি মাসের 7 তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে গার্মেন্টস মালিকদের প্রতি নির্দেশ দেন তিনি। গোয়াতে যে কনক্লুশন আসছে তা না, কনক্লুশনগুলো সেপারেটলি আসবে, বাট একটাই কনক্লুশন যে তার শ্রমিকের বেতন দেওয়ার কথা, বেতন ভাতা দেওয়ার কথা, সেটা যেন লাস্ট সেদিন বলছে 7 তারিখের মধ্যে দিতে হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক দেশের শীর্ষস্থানীয় নিত্য ব্যবহার্য ও ভোগ্য পণ্য উৎপাদন ও বিপণনকারী বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ঢাকা সদর দপ্তর পরিদর্শন করেছেন যুক্তরাজ্য সরকারের বাংলাদেশের বাণিজ্য দূত এবং ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন, ডনকাস্টার এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক।
প্রতিনিধি দলকে স্বাগত জানান ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির, কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর শামীমা আক্তার, লিগ্যাল ডিরেক্টর অ্যান্ড কোম্পানি সেক্রেটারি এস.এম. রাশেদুল কাইয়ুম সহ অন্যান্যরা। এ সময় ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, দীর্ঘমেয়াদী বাণিজ্যিক অংশীদারিত্ব কেমন হতে পারে ইউনিলিভার তারই একটি উৎকৃষ্ট উদাহরণ। তাদের এই পথ চলা শুধু বাণিজ্যেই সীমাবদ্ধ নয়, এটি যৌথ সমৃদ্ধি এবং দায়িত্বশীল ব্যবসার প্রতিচ্ছবি। অনুষ্ঠানে ইউনিলিভারের অগ্রগামী টেকসই উন্নয়ন কর্মসূচি সমূহ তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে জলবায়ু সহনশীলতা, প্লাস্টিক হ্রাস, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং কমিউনিটির ক্ষমতায়ন। প্রবাসী সংবাদ। সৌদি আরবের মক্কা নগরীতে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ শুরু হয়েছে। মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানিয়েছেন, পবিত্র হজের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি সরকারের জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তরের জারিকৃত কঠোর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট স্থাপন ও বিভিন্নভাবে অভিযান পরিচালনা করছে। অনুমোদন ছাড়া যারা মক্কায় প্রবেশ করতে চাইছে তাদের আইনশৃঙ্খলা বাহিনী ফিরিয়ে দিচ্ছেন ও অবৈধদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। এই বিধিনিষেধ হজের পুরো কার্যক্রম সম্পূর্ণ হওয়া পর্যন্ত জারি থাকবে। এ সময় স্থানীয়দের মক্কায় প্রবেশে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন। ওমরা ভিসায় যারা অবস্থান করছে তাদেরকে 29 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশাল অঙ্কের জরিমানা সহ কঠোর শাস্তির প্রযোজ্য বলে জানিয়েছেন সৌদি আরব সরকার। কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের সচিব ডক্টর খন্দকার মারুফ হোসেনের মালয়েশিয়া সফর উপলক্ষে সংবর্ধনা এবং আলোচনা সভা করেছে ডক্টর মোশাররফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা। বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের সভাপতি ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর আলহাজ এম এ কাইয়ুম। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি ডক্টর আব্দুল আজিজ মোল্লা। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি মোহাম্মদ হাকিম মিয়া, আনোয়ার পারভেজ, রাসেল রানা, মোহাম্মদ আব্দুল রহিম ভুইয়া, সিদ্দিক প্রধান, মোহাম্মদ হাসান মিয়াজি, মোহাম্মদ সাইদুর রহমান বাবু সহ স্থানীয় নেতৃত্ব। সৌদি আরবের প্রবীণ সাংবাদিক রুমি সাইদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন জেদ্দা। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানিয়েছেন, রিপোর্টার অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই এর জেদ্দা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক রুমি সাইদকে প্রবাসী সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে ও সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল ও মোহাম্মদ ফিরোজের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি প্রবীণ সাংবাদিক রুমি সাইদ সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক দেওয়ার পাশাপাশি আজীবন সদস্য হিসেবে রাখার ঘোষণা দেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক বাহারুদ্দিন বকুল।